ঈদ মোবারক। ঈদ মোবারক। ছোটবেলার ঈদ। আমাদের যে ঈদ ছিল, আমরা জামা কাপড়ে পেতাম ঈদে একটা, ঈদে দুইটা। বড় ভাইয়ের সাথে যেতাম সদরঘাট একমাত্র মল তখন। আচ্ছা। ওই প্যান্ট, ওই শার্ট একেবারে বালিশের নিচে রেখে দিতাম ভাঁজ করে যেন কেউ না দেখে, আয়রনটা না ভাঙে। এবং পরের দিন উঠে ঘুম থেকে ওটা নামাজ পড়ে ওইটা পরে বেরোতে হবে সালামের জন্য। যে বাসে দিবে না সেই বাসাও যেতাম, জানি বা যাই যদি দেয়। আচ্ছা, এখন কোরবানির ঈদের গরু কেনার গল্প শুনতে চাই। আমি প্রথম টাকায় 65 বা 70 হাজার টাকা দিয়ে একটা গরু কিনলাম। ওই গরুটা আমি কেনার পরে যখন আমি গেলাম, তখন সমস্ত গরুওয়ালা যারা আসছে, এরা গ্রাম থেকে এসছেন, তার প্রত্যেকে আমাকে চিনে। মিশা 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 হাটে একটা আওয়াজ হয়ে গেল। যারা বেচবে, যারা নিয়ে এসছে বা অ্যাসিস্ট্যান্ট, তারাও সব আমার পেছনে। দূর তোর গরু মিশার আগে বাট আমি গরু হয়ে গেলাম হাটে গিয়ে। স্বাভাবিক কারণে আমি বেসমেন্টে গরু রেখেছি, সবার গরু রেখেছিল ওইখানে, সবাই বেসমেন্টে গরু রেখেছি। এর মধ্যে সবার গরু দেয়া শেষ, শুধু একটাই বাকি। আমি যখন গেলাম নিচে, যখন এসছে আর কি, আমি যখন নিচে গেলাম, আমি দেখি আমার গরু আমার নেই, অন্য একটা গরু আমার ওইখানে। এবং ওইটা মোর হেলদি দেন আমার বড় অ্যাপার্টমেন্টে। প্রেসিডেন্টকে ডাকলাম, সেক্রেটারিকে ডাকলাম যে ভাই আমার গরু এখানে নাই কেন? বলে আপনার গরু নাই, এটা কার? আমি বললাম এটা আমার না, এটা আমি শিওর জানি। তো সবাইকে বললো, খবর নিল পুরো যে কারো গরু বাকি আছে। বলে না, আমার যার সবাই আমরা জমা করে মাংস টাংস নিয়ে গেছি। গরু তো বড়। আমি বললাম, তখন হুজুরকে আসলো, হুজুর উনিও বললেন যে না, যেহেতু কোনো ডিমান্ড নাই, কেউ বলে নাই, সবাই যা যেটা করেছে, তাহলে এটা একটু বড়, কিন্তু আপনি কোনো অসুবিধা নেই, আপনি এটা কিন্তু ক্লেম করতেছেন, আপনি করতে পারেন, আপনি শাহী হবে কোরবানি দিলে মাংস আর মাংস, মনে করুন খুবই মজার একটা ব্যাপার। হ্যাঁ, ঈদ মোবারক। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএস শৈশবের ঈদে। সঙ্গে আছি মো। আজ আমার সঙ্গে রয়েছেন আমাদের পুরান ঢাকার বড় ভাই। শুধু কি পুরান ঢাকা, পুরো বাংলাদেশ তার, এবং সারা বিশ্বব্যাপী যত বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, তিনি আসলে সকলের। তাকে আমরা ভীষণ রেসপেক্ট করি, অনেক ভালোবাসি, কারণ সেই ভালোবাসা তিনি অর্জন করেছেন। আর আমি শুনছিলাম যে 3 বছর পর তার যিনি অর্ধাঙ্গিনী, যার নামে তার নামটা এখন খুবই পরিচিত, তাকে নিয়ে এবার তিনি এই কোরবানির ঈদ উদযাপন করেছেন। তো কেমন কাটলো এবারে কোরবানির ঈদ? একটু হেলদি হয়েছেন, মোটাসোটা হয়েছেন, সেই গল্প আজকে আমরা জানবো। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত গুণী একজন অভিনয় শিল্পী এবং খল নায়ক হিসেবে যিনি আসলে অপ্রতিরোধ্য এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তিনি আমাদের ভালোবাসার মিশা সওদাগর। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি এইভাবে আমাকে বিশেষণ দিলা, এত বিশেষণের যোগ্য কি আমি? এটা কি বললেন? হয় কি, আপনার সঙ্গে আমার এতবার বসার সুযোগ হয়েছে, দ্যাটস ভেরি গুড, আলহামদুলিল্লাহ। যে আমি কখন কি বলে পরিচয় করাবো, এটা একটা মহা মুশকিলের ব্যাপার। কিন্তু মিতা ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তারপরও বাচ্চা দুটো তো আমেরিকায়, এই জন্য একটু এর আগে তো সে বাচ্চাদের সাথে ছিল, ওইটা একটা ফিলিং যে আমি নাই, ওইটা একটা তার কষ্ট। আবার এবার আমরা দুজন একসাথে আছি, বাচ্চা দুটো নাই, তো সব মিলে আর কি কি বলবো, দুঃখ কষ্টের মধ্যে ঈদকে আমরা ওয়েলকাম করলাম। আজকে তো ঈদের দ্বিতীয় দিন, এবং সবচেয়ে বড় বিষয় যে 3 বছর পর ভালোবাসার মানুষকে পাশে পেলে, কারণ আপনি নিজেই সবসময় বলেন যে আপনার জীবনে এই মানুষটি যেভাবে প্রচ্ছন্ন এবং বড় ভূমিকা রেখেছে, এটা আসলে বলে শেষ করা যাবে না। মিতা ভাবির কথা কিন্তু আপনি কথাটা সবসময় বলে থাকেন। তো সেই জায়গা থেকে একসাথে ঈদ উদযাপনের তো কিছু মজা রয়েছে, তার হাতে বানানো স্পেশাল রেসিপিগুলো আপনার খাওয়া হয়েছে, সেগুলো যদি জানতে চাই। এখানে তোমার ভাবিকে তো আমি এই কথা সবাই জানে, তোমার ভাবিকে আমি সাধারণত রান্না করতে দেই না। আমার রান্নার পর্যাপ্ত পরিমাণে মানুষ আছে, যে আমি যে স্টাইলে খাবার পছন্দ করি পুরান ঢাকা, তো সেই ওই খাবার ওই ধরনের ইনশাল্লাহ আমার লোকজন আছে, ঠিকঠাক ওইভাবে আমাকে খাবার দিয়ে দেয়। বাট তোমার ভাবি টোটাল কোনটা কোথায় কি আনবে, কোনটা আমি পছন্দ করি, ঘি কোথাকার আসতে হবে, কোন দুধটা আমি চা খাই আলাদা, তো সেই আমি সালাদ খুব পছন্দ করি, আমি বাদাম খুব পছন্দ করি, এইগুলো সমস্ত আগুরা স্বপ্ন যেখানে হোক বা গুলশান থেকে যেখানে হোক কিনে টিনে একেবারে পর্যাপ্ত পরিমাণ ঠিকঠাক রাখে। সাইদ এটা খাবে, সাইদের জন্য এটা করে রাখ। তো ওই জন্য সে রান্না করে না, বাট যা যা আমার প্রয়োজন সবকিছু এনে টেনে রেডি করে। কখনো কি সে রান্না করেছে আপনার জন্য? আমেরিকা গেলে তো রান্না করে, বেচারে কাজও করে, রান্নাও করে, সব একসাথে। আর খুব টুকটাক আর কি, টুকটাক। কারণ ও যখন 3rd ইয়ার, তখন আর কি ফিজিক্স 3rd ইয়ার, তখন বিয়ে হয়। তখন ওনাদের যে বাসায় যিনি অনেকদিন ছিলেন,
আমরা বুয়া বলি, তো আমার শাশুড়ি তাকে পাঠিয়ে দিয়েছিলেন, তো উনি রান্না করতেন। দেন আরেকটু দিন যাওয়ার পর আমি আমার মানুষ জোগাড় করলাম, বাবুর্চি জোগাড় করলাম, স্টিল একইভাবে চলছে। এবার তো পুরান ঢাকার শাহী গল্প শুনবো, যে সেখানকার খাবার দাবার তো একটা শাহী ব্যাপার রয়েছে, এবং আপনি ওয়েট গেইন করেছেন। এটা কি আমেরিকা গিয়ে ওয়েট গেইন নাকি দেশে খেয়ে? আমেরিকা গিয়ে ওয়েট গেইন করেছি। আমেরিকা গিয়ে দাওয়াত শুধু দাওয়াতের জন্য। এখন সবগুলো দাওয়াতে অ্যাভয়েড করা যায় না। আবার যদি দাওয়াত মানুষ না দেয়, আবার চিন্তা করি কি ব্যাপার, মার্কেট কি কমে গেল নাকি, সম্মান কি কমে গেল নাকি, ভালোবাসা কমে গেল নাকি, দাওয়াত কম আসতেছে কেন? তো সব মিলিয়ে ইনশাল্লাহ এই তো ঈদের পরপর ইনশাল্লাহ 3 থেকে 5 কেজি ওজন আবার কমে আমি জানি। আমি যখন ফোন করলাম দর্শক সকালবেলায় বললো যে আমি তো ট্রেডমিলে হাঁটবো, তারপর রওনা হবো। বাট তোমার ব্যস্ততার জন্য আমাকে না আর হাঁটা হবে না, আমি তাড়াতাড়ি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবছিলাম যে আপনার সাথে একটু জমিয়ে আড্ডা দেবো আগামীকাল যদি সময় পাওয়া যেত। যাই হোক, সেটা তো হলো না। আপনিও ভীষণ ব্যস্ত। সিনেমার গল্পে একটু যেতে চাই ভাইয়া। মানে ঈদের মাত্র 2-3 দিন আগে আপনার মালিক সিনেমার ডাবিং করতে হয়েছে, এবং সেই সিনেমা কিন্তু ঈদে এলো। তো এই সিনেমা প্রসঙ্গে যদি একটু জানান। আমার শুধু মালিক না, আমার আরো 2টো ছবি, বদিউল আলম খোকনের অফিসে এবং বদিউল আলম খোকনের তসনস, এই 2টো ছবি রিলিজ হয়েছে। মোট 3টে ছবি রিলিজ হয়েছে আমার। মালিক ছবিটা অনেক বড় ক্যানভাসে, সাইফ চন্দনের অনেক কাজ করেছে আমি। তো ওই সাইফ চন্দন এবার অনেক বড় ক্যানভাসে ছবিটা বানিয়েছে, অনেক বড় ক্যানভাস। এখানে আরিফিন শুভকে মানে নাম ভূমিকা অভিনয় করতে দেখা যাবে, এবং ওর যে মানে লম্বা চওড়া এবং সে যে 6 প্যাক তৈরি করেছে, এই ছবিটাতে বোঝা যাবে যে সে প্রপার ইউজ হয়েছে আর কি। এবং বিতেসিনা মিম, চোখে আরাম লাগবে, দুজন লম্বা, ওদের কেমিস্ট্রি খুব ভালো ছিল। এবং আমি ওর মানে গল্পের আমি বিরাট একটা ভাইটাল ক্যারেক্টার। তো সব মিলিয়ে আশা করি যে ইনশাল্লাহ এটা হল এবং সিনেপ্লেক্সের দর্শকগুলা দেখছে, শুনলাম ভালো যাচ্ছে। আর সব ছবি ভালো যাক, আমরা এটাই চাই। আমরা চলচ্চিত্রের লোক, আমরা চাই সমস্ত প্রডিউসার সেফ থাকুক, তারা প্রফিট লাভ করুক, আরেকটা প্রোডাকশন করুক, এটা আমরা চাই। তো আর একটা ছেলে মানে আরিফিন শুভর অ্যাকশন ছবি আরো অনেক আগে করা উচিত ছিল, কারণ ওর যে দেখতে বোঝা যায় না একটা লোক, তুমি অফিসার হও, আচ্ছা তুমি ডাক্তার হও, ওকে দেখলে মনে হয় অ্যাকশন ওরিয়েন্টেড, তাই না, ওর ফিগারটা। তো মানে আমার মনে হয় এই হিসাবে এই কামব্যাকটা ওর দরকার ছিল, এবং আশা করি যাতে ছবি অনেক বেশি ভালো যাক, সাকিবের রকস্টার ভালো যাক, আমাদের অন্যান্য যেগুলো ছবি রিলিজ হয়েছে, রোহিত বলি, তসনস বলি, অফিসার বলি, বা পিনিক বলি, বা আমি আরো যে ছবি নাম বলতে পারলাম না, প্রত্যেকটা ছবি ভালো যাক। একদম। এবার আমরা শৈশবের ঈদে চলে যাব পুরান ঢাকায়। ছোটবেলার ঈদ, তখনকার শাহিদ সে কেমন ছিল, এবং ঈদে কি কি করতো সে? ঈদ তো দুইটা আমার তো দাদা, মানে তখনকার ঈদ আসলে এখনকার ঈদ তো বাচ্চাদের জন্য মনে করো এখন তো কোনো আনন্দই নেই। এখন যারা ধরো আমরা মানে আমরা মনে করো আমরা মধ্যবিত্ত ছিলাম, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আমরা ওন করতাম। এখন ধরো একটু মধ্যবিত্ত প্লাস, বাট আমাদের যে ঈদ ছিল, আমরা জামা কাপড়ে পেতাম ঈদে একটা, ঈদে দুইটা, নতুন 2টা ছাড়া জামা কাপড় অন্তত আমরা পেতাম না। এবং তখন মনে করো যে আমি আগেও বলি যে বাবা মাকে বারবার যখন আমরা যেমন চেন বুট ছিল, এসে চেন বুট, আর দেখতে মনে হয় আরে হিরোরা পড়তো, বা সব জায়গায় চেন বুট। বাবাকে যতই বলতাম, মাকে বলতাম যে চেন বুট কিনবো, চেন বুট কিনে দিতে বলবো, বলবা এবার বাবাকে। তো বড় ভাইয়ের সাথে যেতাম সদরঘাট একমাত্র মল তখন। আচ্ছা, সদরঘাট সবচেয়ে বড় মল, পুরানো পল্টন পরে হয়েছে, সব পরে হয়েছে, নিউ মার্কেট আর সদরঘাট। তো আমরা ওল্ড টাউনের সদরঘাট কাছাকাছি। বড় ভাই আমাদের উনি সহকারে, আমরা 3 ভাই 1 বোনকে নিয়ে যেতেন। এখন বুঝি বাবার বাজেট অনুযায়ী শার্টের কাপড় জামা আবার ঘরেই সেলাই হতো, সেটা আমার ভাই পারতেন। আবার খুব সহকারে ভাইকে হেল্প করতাম এইভাবে, তখন হ্যান্ড মেশিন ছিল, ভাই সেলাই করতে বড় ভাই সেলাই করতে পারতেন, দুর্দান্ত। তো উনি ঘুরিয়ে ফিরিয়ে যে জুতার দোকান যেগুলো বলি, কোনো চেন বোটালা জুতা সে কিনে দিবে না, আলটিমেটলি বাটায় নিয়ে যেতেন, বাটার জুতো উনি কিনে দিতেন, কারণ বাবা বলে দিয়েছে ওই হোয়াইট কেডস, কারণ এটাই নতুন কিনতে হবে, এইটা তারপর স্কুলে পড়তে হবে, ওখানে একটা ব্যাপার ছিল যে স্কুলে পড়তে হবে। তো ওই এখন বুঝি যে আসলে আমার যে মানে আমি যে চেয়েছিলাম, আমার যে বিলাসিতা ভাবটা তখন ছিল, এসব আমার বাবার বাজেট ছিল না। তো বাট ওই কেডস,
ওই প্যান্ট, ওই শার্ট একেবারে বালিশের নিচে রেখে দিতাম ভাঁজ করে ভাঁজ করে, যেন হ্যাঁ, কেউ iron না না লাগে। দেখে, হ্যাঁ, আয়রনটা হ্যাঁ, না ভাঙে। এবং পরের দিন উঠে ঘুম থেকে ওটা নামাজ পড়ে ওইটা পড়ে বেরোতে হবে সালামির জন্য। ঢাকাইদের মধ্যে সালামি প্রচলনটা প্রচুর অনেক প্রখর এবং প্রকট। অন্যরকম। সব যে বাসে দিবে না সেই বাসাও যেতাম, জানি বা যাই যদি দেয়। যদি দেয়। আচ্ছা, আর আমাদের তো চকে তখন বিরাট মেলা বসতো, বিরাট হ্যাঁ, মেলা। হ্যাঁ, তো মানে কি সারাদিন ওটা নিয়ে আর খবর নেই। ওই ওই আত্মীয়দের বাসা যাও, টাকা নেও আর চলে যাও ইয়েতে, চকের হ্যাঁ, মেলাতে, চকবাজারের খাওয়া দাওয়া মেলায়। শেষ করো, আবার কার বাসায় যাবো, এগুলো করে সে সন্ধ্যার পর রাতে ফিরতাম বাসায়। মানে এ এক অন্যরকম আনন্দ, এ এক অন্যরকম মানে তারাবাতি জ্বালাতেন, বাজি ফুটাতেন? ঈদে করতাম না, এটা আমরা চান্দাতে করতাম। চান্দাতে করতাম আমাদের চান্দাতে খুব বাজি ফুটতো। আর আমাদের চান্দাতে তুমি ওল্ড টাউনে কোনোদিন একটা ঈদ দেখে আসবা, সমস্ত তখন ডেক সেট ছিল, বড় বড় স্পিকার ছিল। আমরা ছেলেরা বের করে ডেক সেট বলতাম তখন, ডেক সেট বের করে সাউন্ড সিস্টেমটাকে ছিল আর কি, দিয়ে একেবারে স্পিকার দিয়ে গান বাজনা। তখন আমাদের ওই সময় হাওয়া হাওয়া ও হাওয়া, এই গানটা সুপারহিট ছিল। ওই এইরকম সুপারহিট গানগুলো চলতো। আর আমরা একদম বিন্দাস, খুশি, আনন্দ। এইটা এই পার্লারে সেলুন আর কি, সেলুনে যাচ্ছি একেবারে মানে সবকিছু ঠিকঠাক করে একেবারে সুন্দর হয়ে আছে। রাত চলে যায়, একবারে গোসল করে নামাজ পড়ে তারপরে হয় রোজার ঈদে হলে ওই মানে তারপরে ঘুরে ফিরে ঘুম, আর কোরবানির ঈদে তো কোরবানির সাথে যুক্ত হয়ে যাওয়া। এখন কোরবানির ঈদে গরু কেনার গল্প শুনতে চাই আমি, মজার কোনো স্মৃতি বা গল্প আছে? মজার কি, মানে আমি যখন ফার্স্ট গরু কিনি, যে টাকা দিয়ে ফার্স্ট গরু কিনতে যাই, সেটা ছিল আমি বাংলা মোটরে আমার যখন ফ্ল্যাট কিনি, তখন আমি পাশে এই যে এখন যেটা সুন্দরবন হোটেলটার পাশে একটা, তখন বিরাট ছিল, পুরো ফাঁকা মাঠ ছিল। তো ওইখানে ইয়ে ছিল, গরুর হাট ছিল। আমি প্রথম টাকায় 65 বা 70 হাজার টাকা দিয়ে একটা গরু কিনলাম। আমার ইনকামের টাকা দিয়ে আস্ত গরু কিনতেছি, আমার কাছে মানে এমন ভীষণ আনন্দ, আজও ভুলি না। তো ওই গরুটা আমি কেনার পরে যখন আমি গেলাম, তখন সমস্ত গরুয়ারা যারা আসছে, এরা গ্রাম থেকে এসছেন, তার প্রত্যেকে আমাকে চেনে। মিশা 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 হাটে একটা আওয়াজ হয়ে গেল। ওই দিন মর্নিং পর্যন্ত আমি শুটিং করেছিলাম, মানে আমি 5টার পরে গেলাম আর কি, সন্ধ্যার সময় কিন্তু পুরো। তারপরে কর্তৃপক্ষ এত ভিড় করেন একটা লোককে নিয়ে, বললো একটু যে অভিনেতা মিশা সওদাগর আসছে। আচ্ছা, ওনারা আমাকে নিয়ে বললেন মিশা, আপনি গরু কিনবেন? হ্যাঁ। বলে আপনাকে কিনতে লাগবে না, বাজেট কত, আপনি বসেন, আমরা আপনাকে কিনে দিই। তারপরে ওরা আমাকে এই ক্রাউডটাকে কন্ট্রোল করবে, কারণ খুব স্বাভাবিক, মানে শৃঙ্খল, মানুষ তো ক্রেজি হয়ে গেছে। হ্যাঁ, আর গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী, ওরা তো আরো আমাকে ধরতে চায়, এই করতে চায়, একবারই করতে সব, মানে যারা বেচবে, যারা নিয়ে এসছে বা অ্যাসিস্ট্যান্ট, তারাও সব আমার পেছনে, দূর তোর গরু মিশার আগে মানে আমি গরু হয়ে গেলাম হাটে গিয়ে। তারপর আমি ওই যেখানে হাসিল নেয়, যেটা বড়খানে বসছি, তখন থেকে বাজেট বললাম, সুন্দর একটা গরু নিয়ে আসলেন তারা। আমি বের নিয়ে আসলাম, আমার সাথে যারা ছিল আমার অ্যাসিস্ট্যান্ট গুলো, আমি দিল্লি রোডের বাসায় নিয়ে তখন আমার দিল্লি রোডের বাসায় আমি থাকি। ওই স্বাভাবিক কারণে আমি বেসমেন্টে গরু রেখেছি। ওই গরু, আমার ফ্ল্যাটটা ছিল 7x3 ওইখানে একটা পিলারের, আমার যেটা পার্কিং ওইখানে রেখে দিয়েছি। আচ্ছা, সবার গরু রেখেছিল ওইখানে, সবাই বেসমেন্টে গরু রেখেছিল। আমি ওল্ড টাউনের বাবুর মানে কষাই ছাড়া আমি করাবো না, তো খুব ডিমান্ড তার। তো ও আস্তে আস্তে বলছে দুপুরে আসবো ভাই, তো সে দুপুরে নাগাদ আসছে 1টা-1:30টার দিকে। এর মধ্যে সবার গরু দেওয়া শেষ, শুধু একটাই বাকি আছে। আমি যখন গেলাম নিচে, যখন এসছে আর কি, আমি যখন নিচে গেলাম, আমি দেখি আমার গরু আমার নেই, অন্য একটা গরু আমার ওইখানে, এবং ওইটা মোর হেলদি দেন আমার বড়। এখন তো আমি কর্তৃপক্ষকে ডাকলাম, যিনি সোসাইটি থাকে না ওই অ্যাপার্টমেন্টে, প্রেসিডেন্টকে ডাকলাম, সেক্রেটারিকে ডাকলাম, যে ভাই আমার গরু এখানে নাই কেন? বলে আপনার গরু নাই, এটা কার? আমি বললাম এটা আমার না, এটা আমি শিওর জানি। তো সবাইকে বললো, খবর নিল পুরো, যে কারো গরু বাকি আছে, বলে না, আমাদের যা সবাই আমরা জমা করে মাংস টাংস নিয়ে গেছি। গরু তো বড়। আমি বললাম, তখন হুজুরকে আসলো, হুজুর যে জবা করে না ফ্ল্যাটে, প্রত্যেকটা মসজিদের ফ্ল্যাটে এই জিনিস জবা করে, উনিও বললেন যে না, যেহেতু কারো ডিমান্ড নেই, কেউ বলে নাই, সবাই যা যেটা করেছে, তাহলে এটা একটু বড়, কিন্তু আপনি কোনো অসুবিধা নেই, আপনি এটা কিন্তু ক্লেম করতেছেন, আপনি করতে পারেন, আপনি শাহী হবে কোরবানি দিলে মাংস আর মাংস, মনে করুন এখন পরে আমি 7x3 থাকি, 9x4 যিনি ওনারা নাকি 5-7 জন 7 ভাগে দিয়েছিল, ওনারা নাকি যখন দিল আমার গরুটা, ওনারা খুব মানে ওনারা খালি কষে গিয়ে বলিতে যান, এখান থেকে নিয়ে আসেন, পিলার কাছাকাছি না, 7x3 7x4,
ওই আমার গরুটা নিয়ে এসছে, ওইটা নিয়ে ওর জবাই জবাই করে করতেছে। ফেলছে। 7 জন মালিক, 7 জন 7 ভাগ, কেউ আর ওরকম খেয়াল করেনি। ইস, আর আমি তো একা, প্রথম জীবন, আমি তো সিরিয়াস। ওনারা বলে ভাই মনে হয় ওইটা আমাদেরই ছিল, কারণ আমরা গরু জবাই দেওয়ার পর দেখি মাংস কম আমাদের। খুব দুর্দান্ত। রাত্রে শুনছি এটা যে আমার তোমার ভাবি নাকি যিনি বলতেছে যে ও শুনছো ওইটা নাকি আমার, ওনারা যেটা 7 ভাগে দিছিল ওরা কেউ আসে নাই। হ্যাঁ। কেউ একজন বলছে হ্যাঁ জানো এখানে কষাইরে বলছে, খুব সিরিয়াস না 7 ভাগ, কেউ সিরিয়াস না, কেউ হয়ে যাবে। বাট আমি দেখি আর মাংস শেষ হয় না, মাংস দিয়ে শেষ করতে হয় না। আঙ্কেলের সাথে কখনো বাজারে গেছেন গরু কিনতে, হাটে গেছেন? না, আমার আব্বা তখন আমাদের যোগ্যতা ছিল না গরু কেনার, আচ্ছা, তখন ভাগে দিতাম আমরা। ভাগে আব্বার সময় আমরা ভাগে যেরকমটা দিতাম। ভাগে দেই, আমরা কিংবা আমরা খাসি দেই, খাসি বা ভাগে দেই গরু। পরে হ্যাঁ। খাসি দেওয়া আরম্ভ হলো, প্রথমে আমরা ভাগে দিতাম, ভাগে। ওটা কিন্তু আমাদের একটা অন্যরকম আনন্দ, না ভাইয়া? ও একদম বসে থেকে কলিজা হ্যাঁ। ভাগ হচ্ছে এই করে, সিরিয়াস যাতে বেশি না যায় ওটার মধ্যে পরে। আপনার গরুর কোন অংশ খেতে খুব ভালো লাগে? ও আমার হলো কারেরি বলে, Okay, করলি okay. বলে, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এখানে হচ্ছে এখানে ছোপ ছোপ থাকে না, এখানে হ্যাঁ, সার্কেল করা হ্যাঁ, থাকে হ্যাঁ, এইখানে, এটা নেহারিতেও দেখবা হ্যাঁ। বা পায়াতে মাংস। তারপর নেহারিও খুব পছন্দ। হ্যাঁ, আর আমার বুকের মাংস খেতে পছন্দ করি। আচ্ছা, আমার যেরকম গরুর ভুঁড়ি খুব পছন্দ, বট ভুঁড়ি, খেতে। আচ্ছা, অনেকে আবার আচ্ছা। বট খেতে তোমার পারে না। ভাবি, আমি পারি না, তোমার ভাবি খুব পছন্দ, তোমার হ্যাঁ, ভাবি আমার পছন্দ। খুব পছন্দ ওটা খেতে। আমার ভুঁড়িটা। মগজটাও শুধু ও সুন্দর করে আমাদের রান্না করা যায়। ঢাকাইয়ারা যে বানায় ওটা যে টাইম নিয়ে, তুমি অন্য কেউ বানায় জানি না, ঢাকাইয়ারা যে ওটাকে বানায় আমি তো জানি, আমার ভেজে, বোনরা ভাজতে ভেজে ভাজতে। ফেলে একেবারে কালা ভুনা টাইপের করে ফেলে। ওয়াও, মানে ও তুমি ঢাকা ওল্ড টাউনের জেনুইন কোনো কারো হাতে ভুড়ি খেয়ে দেখো, পাগল হয়ে যাবে। আমি কখনো সুযোগ পাইনি খাওয়ার। আমি তোমার জন্য এনে দেবো। প্লিজ প্লিজ, আমি পারবো, আমি আমি ট্রাই করতে ইনশাআল্লাহ। চাই, তুমি জানো ইনশাআল্লাহ। তো আমি জানি আপনি কথা কথা দিলে কথা রাখবো। রাখবেন, so আমি হ্যাঁ, ভুড়ি খাওয়ার জন্য ইনশাআল্লাহ। অপেক্ষা করছি। ইনশাআল্লাহ, কারণ মাত্র তো ইনশাআল্লাহ। দ্বিতীয় দিন, এখনো ভুড়ি জাল চলছে, রান্নাটা আরো কয়েকদিন পর হবে। রাইট, রাইট। আপনার কাছে কাচ্চি বিরিয়ানি বেশি পছন্দের নাকি মাংসের অন্য যে কোনো পদ? আসলে হয় কি, আসলে না, আমি 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 মোরগ পোলাওটা পছন্দ করি, শাহী মোরগ পোলাও। কাচ্চিটা আবার একটু স্পাইস তো বেশি, হ্যাঁ। আর কাচ্চি যদি প্রপার ভাবে রান্না করা না হয়, কাচ্চি কিন্তু খিচুড়ি হয়ে যাবে। True. তো একেবারে পাকা হাতের মানে রাঁধুনি বা যে বাবুর্চি ছাড়া না কাচ্চি ভালো হবে না। তো এই মোরগ পোলাও যদি ঠিকঠাক মতো ঘি বেশি দেওয়া হয়, পেস্তা আর বাদাম, যদি জাফরান ঠিক মতো দেওয়া হয়, তাহলে কিন্তু এটা সুন্দর রান্না হবে। ঘি দিতে হবে, কারণ মোরগ পোলাওর মজাই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘি লাগবে, দুধ দিয়ে রান্না করতে হবে, আর দেশি মুরগি, দেশি মোরগ বা মুরগি, তাহলে তুই মোরগ পোলাও একটু অন্য খুব আপনি তো রান্না নিয়ে অনেক কিছু জানেন। আমরা ঢাকাইয়া না, আমাদের একটা কথা আছে, ঢাকাইয়া কা ভবিষ্যৎ, মানে ঢাকাইয়া ফিউচার, ঢাকাইয়া কা ভবিষ্যৎ পোলাও কা পাতিলামে। ও মাই গড, আমাদের ভবিষ্যৎ পোলাওর পাতে। আমাদের খালি অজুহাত খুঁজি, আমাদের অজুহাত থাকে। ওই কি প্রবলেম কি, শোন ওই শুনস না ওই যে আজকে এই জাহানারের বিয়ার কথা হইব, বুঝছো, আম্মা ডাকছে, তাহলে বিরিয়ানি করতে কইস। হ্যাঁ, মানে খালাম্মা ডাকছে, কথা বিয়ের কথা স্টার্ট হবে, বিরিয়ানি করতে কইস, আর তাহলে একটু গরু ভোনা করে দিস। এটা মনে করছিলাম, মানে খাওয়ার খালি বাহানা। বিয়ের কথা হবে বলে বিরিয়ানি করতে গেছে খালাম্মা। তো এরকম খাওয়া আমাদের মানুষ যখন মারা যায় 4 দিনের দিন, হেভি খাবার হয় কিন্তু গরু, মানে পরে সাদা পোলাও আর গরু, আলু দিয়ে গরু, মারাত্মক মজার খাবার। আর আমরা বলি স্যার, মানে স্যার বা বেরেন বলি আর কি, পাতলা ফিন্নি, বুঝছো আমাদের আমি এটা ভাবছি যে মানুষ মারা গেল ওখানে 4 দিনে মানে খাচ্ছে ঝোল মোল, খাওয়ার ব্যাপার না। হ্যাঁ, ঠিক আছে। এবং আমাদের যখন আমরা লাশ দিয়ে আসি, ব্যাক করার সময় মিষ্টি আর আমাদের হয় পাড়াটা বা আমাদের ওই যে বাকরখানে নিয়ে আসে সবাই। এবং আমাদের কেউ মারা গেলে কিন্তু 4 দিন রান্না বান্না হয় না, সব আত্মীয় স্বজন খাবার নিয়ে আসে। আমাদের এটাতে ট্রেন্ড, কিন্তু রান্নাই হবে না। এবং একাধিক খাবার, ওই খাবারের মধ্যে কোনো ম্যাক্সিমাম মুরগ পোলাও দিয়ে দেয়, শর্ট বা বিরিয়ানি দিয়ে দেয়। কি করো এখন, তুমি মাছ ঝোল টুলি না, তো তখন ম্যাক্সিমাম আমাদের বাবুর্চিকে রান্না করে দেয়। ম্যাক্সিমাম বলে এই কয় কেজি কতজন 2 বেলার খাবার একসাথে দেয়, কেউ নাস্তা নিয়ে আসে। একাদের মধ্যে কিন্তু আমাদের মধ্যে তুমি একটা জিনিস পাবা, তুমি জীবনটাকে উপভোগ করতে পারবো, স্ট্রেস নাই, ওনাদের স্ট্রেস নাই একেবারে। আমি বলি না, ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোর্স চালু করা উচিত ছিল, যে ইন্টার্নস হয় না, এরকম একটা মাস ওল্ড টাউনে এই জায়গায় 10টা ছাত্র যাবে, এদের কাছ থেকে আন্তরিকতা শেখো। আমাদের পাশে যে ম্যান পাওয়ার, কাজের মানুষ যে, ও কিন্তু আমাদের সাথে সব সেম খাবার, সেম টেলিভিশন দেখা, সেম সোফাতে বসা, আমাদের এটা নাই কিন্তু আমাদের একদমই না। অন্যান্য জায়গায় প্রায় দেখি বন্ধু বান্ধব বা ছোটবেলায় যে একটু আমাদের বাসায় সবাই সব এক খাবে, মানে আমার বন্ধুদের সাথেও বসতেছে, মানে তুমি চিন্তাই করবে না উনি ম্যান পাওয়ার না, উনি
তুমি এবং তার বিয়ে শাদী সব আত্মীয় স্বজন সব আসতেছে বহাল তো বিয়ে হতো। দুর্দান্ত মানে দুর্দান্ত। এইটা ইনশাল্লাহ ঢাকাইতে কিন্তু মানে এটা একটা বিরাট গুণ। চট্টগ্রামে যেরকম একটা প্রথা আছে যে বিয়ে হলে পরে মেয়ের বাড়ি থেকে গরু পাঠাতে হয় কোরবানিতে, আবার ছেলের বাড়ি থেকেও পাঠায়। পুরান ঢাকায় এরকম না, কিছু আমাদের রান। আছে? রান বিয়ে হবে পাঠাতে রান, হয়। একেবারে মেয়ের বাসায় রান পাঠায় দাও, হুম একেবারে রান রান যাবে, বড় রানটা পেছনের বড় রানটা যাবে পুরো একেবারে করে ফয়েলিং আর করে মেয়ের সুন্দর বাসা থেকে ছেলের বাসায় কি পাঠায়? যদি মানে যদি সলভেন থাকে উভয় রান পাঠায়, ও দারুণ গরু দারুণ। পাঠায়, খাসিও পাঠিয়ে দেয়। মানে আমাদের এখানে ছেলে মেয়েদের মানে রোজাতে জামাইয়ের বাসায় কি পাঠাবা, হুম। খাসি মানে করো, খাসি পাঠিয়ে দিল, ঘি পাঠিয়ে দিল 5 কেজি, মানে 10 কেজি চাল বা মোরগ পোলাও বানিয়ে বা কাচ্চি বানিয়ে জামাই কি খাবার পছন্দ করে, হ্যাঁ। জামাইয়ের জন্য আলাদা খাবার আগে পাঠিয়ে দেয়। ওরে জামাই ঈদের বাবা। খাবার যায়, ড্রেস আপ যায়, ঈদের জামাইয়ের 1 লাখ টাকা জামাইয়ের ড্রেস আপ, পাঞ্জাবি পায়জামা, যার যার আরো বেশি 50,000 20,000 যার স্ট্যাটাস অনুযায়ী জামাই সবসময় ঈদই বলে, ঈদই দিবে। বাহ, কি দারুণ দারুণ না, খুব চমক। তো পুরান ঢাকার ছেলেরা বেশ ভালো। আর কি বলো, পুরো ঢাকার মানুষ শুধু আমরা ভালো। তুমি আমাকে দেখলে বলো যে না, এটা আমি সবসময় বলি যে আপনি যে খুব ভালো মানুষ, আমরা খুব আন্তরিক আন্তরিক এবং ভালো মানুষ। এবং আমরা জটিল না, খুব স্বাভাবিক জীবন, হেসে খেলে জীবনটা যদি চলে যায়। একদম। আপনি আবার কবে আমেরিকা যাচ্ছেন? সবকিছু ঠিকঠাক থাকলে আমি এন্ড অফ দ্য অগাস্ট আমার ছেলে আসবে, ছোট ছেলেটা আসবে, ওর এখন ছুটি চলতেছে, সামারে ক্লাস নিচ্ছে, তো ও আসবে, জুনে আসবে, জুলাই শিল্পী সমিতির নির্বাচন দিয়েছি, হ্যাঁ। নির্বাচনটা করিয়ে দিয়ে তারপরে ইনশাল্লাহ যাবো। আচ্ছা, এই যে যাওয়া আসার উপরেও তো কাজের প্রেশার থাকছে, কাজ করতে হচ্ছে, সামনের দিনগুলোতে কি কি কাজ রয়েছে যদি একটু জানতে চাই। ঈদ তো চলে গেল, জি জি নতুন সিনেমা 3টি রিলিজ হয়ে গেল, জি জি। তো এই বছরে আর পাইপলাইনে কি কি কাজ রয়েছে? এরপরে যে কাজগুলো কথাবার্তা চলতেছে, মানে নেক্সট আসলে তো ঈদে আমাদের 2 ঈদ বেজ এখন কাজ হয়, কমার্শিয়াল ছবির কথা যদি বলি, তো সেই কাজগুলো আলটিমেটলি আমি যাওয়ার পরে জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমি ডিসেম্বরে আবার থাকবো। তখন আবার ঈদের যে কাজগুলো কথা চলতেছে ওই সময় নেক্সট ইয়ারের ঈদের, অক্টোবর থেকে আবার ডেট দেওয়া আছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে কাজ করবো। ছেলেরা দুজনই তো ওখানে, ওরা কখনো চায় না বাবার মতো পর্দায় কাজ করতে? মানে হয়েছে কি, মানে আমরা তো তুলনামূলকভাবে যেমন সামাজিক এবং আধুনিক এবং ধার্মিক, তো সেটা হচ্ছে যে ওপেন, আমার তুমি যদি চাও তুমি করতে পারো। ছোটটার কোনো ন্যাক ছিল না, বড়টার ছিল, কিন্তু বড়টা এবার গ্রাজুয়েশন করে মাস্টার্স, চাকরি প্লাস মাস্টার্স করতেছে। তো এখন তো জীবন যুদ্ধে নেমে গেছে, এখনো যদি করতে চায়, স্ট্যান্ড আপ কমেডি ওর খুব পছন্দ ছিল। তো আমি বল করো, তোমার যেটা মন চায় করো, তুমি, এটা তোমার ব্যাপার ভাই, মানুষ ভালো থাকবা, তুমি ভালো মানুষ থেকে তোমার যা ইচ্ছা তাই করো। আমি আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি তোমাকে চেষ্টা করেছি ভালো পড়াশোনা দিতে, তো তুমি পড়াশোনা করার পর বাকি তুমি তোমার জীবনটা কিভাবে চালাবা সেটা তোমার ব্যাপার, বাট সব জায়গায় ভালো মানুষ থেকো, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ থাকতো। আল্লাহ বলতেছে কোরআনে, আমরা সৃষ্টির আশরাফুল মাখলুকাত, আল্লাহ মানে বলতেছে জিন ইনসানকে আমাদেরকে পয়দা করেছেন তার প্রার্থনার জন্য। তো মানে আমরা কত ইম্পর্টেন্ট করে পয়দা করেছেন তার প্রার্থনার জন্য। তো এটা বোঝার একটা, আমরা আমার সন্তানকে জন্ম দিয়ে বলি না, আল্লাহ হাদিসে বলতেছে যে চক্ষু শীতল সন্তান চাই, আমার দেখার পর আমার সন্তান আমার চক্ষুটা শীতল হয়ে যায়। তো আল্লাহ যিনি বানান, আমাদেরকে যিনি বানিয়েছেন, আমি আমার সন্তানকে এক্সপেক্ট করি। এবং হাদিস শরীফে আসছে, তুমি কিভাবে কি সন্তান, নেক এবং চক্ষু শীতল সন্তান চাই, আমার চোখ যাতে আরাম লাগে, আমার বাচ্চা আসছে বা ভালো মায়া লাগে, ও আমাকে সম্মান করবে। তো যিনি কায়নাতের মালিক, যিনি যে সর্বশক্তিমান আল্লাহ আমাদের বানিয়েছে, উনি আমাদের কাছে কি চান? কি বলছে, আমাকে তোরা ভালো থাকবা, 5 ওয়াক্ত আমাকে মনে করবা, তুমি কর্ম করো, ধর্মের সাথে করো, ব্যাস ইনাফ। এই যে আজকে কথা প্রসঙ্গে দেখো, আমাদের রুচি বোধের যে অবক্ষয়, আমাদের নৈতিকতার যে স্খলন, আজকে এই রামিসা থেকে আরম্ভ করে সবাই, এই যে তার মানে কি, এটা আমাদের সামনে আইকনিক ফিগার নাই। যদি আমাদের আসলে, যদি আমরা ওনার কথা শুনতে ভাল লাগতো, ওনার কাজ ভাল লাগতো, তুমি সংস্কৃতির কোন জায়গায় যাবা? বা মনে করো লেখাপড়া ওই টিচারকে ফলো করা যায়, ওই প্লেয়ারকে ফলো করা যায়, মনে করো যে এরকম নাই তো কি, ওই গায়ক রুনাজি আছেন, রুনাজি ছাড়া মনে করো গায়কের লেভেল, রুনাজিকে মানে সবাই ফলো করে, তার যে ব্যক্তিত্ব, তার যে কিরদার, তার যে মানে আউটপুট ইনপুট, তার যে খ্যাতি, তার যে মেধা, অনেকে দেখো আজকে কিন্তু অনেক গায়ক গায়িকা হয়েছে রুনাজিকে সামনে রেখে, কিন্তু যে যত কথা বলুক সামনে আইকনিক একটা পার্সোনালিটি আছে। এখন তুমি কাকে রাখবা? তুমি
তুমি কাকে রাখবা, তুমি সামনে রাখতে কাউকে পাচ্ছ না। আর ওই জাতি খুবই দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকবে যার সামনে কোনো আইকনিক নেই, একেবারেই আমাদের তাই। সংস্কৃতিতে একেবারেই নেই। তো আপনার এই সঙ্গে জায়গা সম্পূর্ণ থেকে আমরা একমত। খুব পিছিয়ে পড়েছি। এবং হ্যাঁ, এই কথা বলতে গেলে আমাদের আয়োজন চলতেই থাকবে, চলতেই থাকবে। যাই থ্যাংক ইউ সো মাচ, আপনি এলেন এবং আমাদের আয়োজনকে আরো অনেক সমৃদ্ধ করলেন। জি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি সুস্থ সুন্দর থেকে অনেক ভালো ভালো কাজ উপহার দিন, সেই প্রত্যাশা। ঈদ মোবারক। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাকার জন্য। এবং যখন শুনছি আমার বোন আছে, তখন তো আমার আর Thank কিছুই লাগবে না, আমার একটা Thank you. কোনো স্ট্রেসই নেই, আমার বোনই কভার করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে জানে যারা আমাকে দেখছেন তাদেরকে ঈদ মোবারক। একটা কথা বারবারই বলি আমি, মাকে ভালোবাসুন, মাতৃভূমিকে ভালোবাসুন, নিজের সংস্কৃতিকে ভালোবাসুন, আর বাংলা ছবিকে ভালোবাসুন, বেশি বেশি বাংলা ছবি দেখুন। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো টিভিএস শৈশবের ঈদ থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর ভাই যেটা বলছিলেন, মাকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, আর থাকুন টিভিএস এর সঙ্গে।